আসসালামু আলাইকুম। তো এই পর্বে আমরা আমাদের পরবর্তী অংশ ব্যাপন নিয়ে কথা বলবো, ব্যাপন নিয়ে আলোচনা করব এবং ব্যাপনের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তো চলো শুরুতে আমরা ব্যাপনের সংজ্ঞাটা একটু দেখে ফেলি। তো আমাদের এখনকার টপিক হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ। আচ্ছা, তো দেখো তাহলে আমি স্টার্ট করতেছি। ফার্স্টে আসো, ব্যাপন কাকে বলে, ব্যাপনের সংজ্ঞাটা কি হতে পারে। তো দেখো আমাদেরকে সংজ্ঞা বলে দিচ্ছে যে কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তাহলে এই সংজ্ঞার মধ্যে আমাদেরকে অনেকগুলা জিনিস তারা হাইলাইট করতেছে। নাম্বার ওয়ান, ব্যাপনটা কার কার হয়? কঠিন পদার্থের হতে পারে, তরল পদার্থের হতে পারে, বায়বীয় পদার্থের হতে পারে বা গ্যাসীয় পদার্থের, এই তিনটা পদার্থেরই ব্যাপন হতে পারে। তো ব্যাপন কিন্তু কোনো চাপ বা তাপমাত্রার ব্যাপন একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এখানে কোনো একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়তে তোমার এক্সট্রা কোনো কাজ করতে হবে না। তুমি নর্মালি রেখে দিলে সেটা আপনি একটা সিস্টেমের মধ্যে সেটা ছড়িয়ে পড়বে। এখানে আমাকে কোনো এক্সট্রা কোনো কিছু প্রেশার ক্রিয়েট করা লাগবে না বা তাপ দেওয়া লাগবে না। তবে শর্তর মধ্যে আছে যে হ্যাঁ, তাপমাত্রা বাড়ালে ব্যাপন হারটা বাড়ে, বাট এমন না যে তাপমাত্রা না দিলে ব্যাপন হার হবে না। ঠিক আছে, সেই জন্য এটাকে আমরা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলতেছি। আচ্ছা, ফার্স্টে আমরা আমাদের সংজ্ঞা নিয়ে কথা বললাম। এবারে আসো সব থেকে গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের এমসিকিউতে অনেক বেশি আসে, যে ব্যাপনের নির্ভরশীলতা, মানে কোন কোন বিষয়ের উপরে ব্যাপনটা আসলে নির্ভর করে, এখানে কোন কোন বিষয়টাকে আমরা হাইলাইট করতে পারবো, কোন কোন বিষয়টাতে আমরা ফোকাস করতে পারবো। আচ্ছা, এক নাম্বার পয়েন্ট দেখো কি বলছে, যে পদার্থ ছড়িয়ে পড়তে কম সময় লাগে। কম সময় লাগে মানে কি, যে টি এর ভ্যালুটা কম। ধরো তুমি দুইটা গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দিলা, তো একটা গ্যাস সিলিন্ডার থেকে সমস্ত গ্যাস বেরিয়ে পড়তে আমরা আমরা ধরে নিচ্ছি যে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড সময় লাগতেছে। আর একটা গ্যাস সিলিন্ডার থেকে ধরো সময় লাগতেছে 10 সেকেন্ড। তাহলে বেশি যার সময় লাগতেছে 10 সেকেন্ড, তার ব্যাপনের হার কম। আর কম যার সময় লাগতেছে তার ব্যাপনের হার বেশি। তো এইটাই বলতেছে যে যে পদার্থ ছড়িয়ে পড়তে যত কম সময় লাগে তার ব্যাপনের হার তত বেশি। অর্থাৎ টি এর সাথে ব্যাপন হার আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। আর যত বেশি হবে টি তার তত কম হতে হবে, অর্থাৎ ছড়িয়ে পড়তে তার তত কম সময় লাগবে। সেকেন্ড সূত্র কি বলছে দেখো, যে পদার্থের আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম। অর্থাৎ এবার আমরা আণবিক ভর নিয়ে কথা বলতেছি। এটা কিন্তু আমরা একটা এক্সপেরিমেন্টও করেছিলাম, সম্ভবত আমাদের পরীক্ষা নং 2 বা 3 কোন একটা ছিল একক কাজের মধ্যে। তো এই যে আণবিক ভর যত বেশি হবে ব্যাপনের হার তত কম হবে। এটা দ্বারা কি বোঝায়? আণবিক ভর বেশি মানে বোঝানো হয় যে ওই বস্তুর অণুর আকৃতিটা বড়, অণুর আকৃতি বড় বিধায় সেখান থেকে আণবিক ভর বেশি হয়। সো এখান থেকে আমরা যদি বড় একটা বস্তুকে ছেড়ে দিই তাহলে সে তো খুব দ্রুত মুভ করতে পারবে না। বাট যদি আমরা ছোট একটা বস্তুকে ছেড়ে দিই তাহলে সে খুব দ্রুত মুভ করতে পারবে। যেহেতু ছোট বস্তু বললাম, ছোট বস্তু মানে যার ভর কম, তাহলে তার ব্যাপনের হারটা বেশি হবে, আর যার ভর বেশি তার ব্যাপনের হারটা কম হবে। সো আমাদের সেকেন্ড যে শর্ত, সেই শর্ত থেকে আমরা পাচ্ছি এম সমানুপাতিক এম ব্যস্তানুপাতিক 1/r, অর্থাৎ আর তখনই বেশি হবে যখন কোনো বস্তুর ভর এম কম হবে, আবার আর তখনই কম হবে যখন কোনো বস্তুর ভর এম বেশি হবে। এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে। তাহলে আমরা দুটো শর্ত বুঝলাম। 3 নাম্বার দেখো কি বলতেছে, তাপমাত্রা টি এর মান বাড়লে ব্যাপনের হার আর এর মান বাড়বে। এটাও কিন্তু আমরা একটা পরীক্ষণ এভাবে করেছিলাম, যে তাপমাত্রা দেখো একই পদার্থের তাপমাত্রা যদি ভিন্ন হয়, তুমি ধরো তিনটা পাত্রে তিনটা ভিন্ন ভিন্ন তাপমাত্রার পানি রেখেছো। এখানে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিই, দেখবো যে যেই পানিটা বেশি গরম সেই পানিটার মধ্যে পদার্থগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং পানির রংটা খুব দ্রুত গোলাপি বর্ণ ধারণ করবে। তো এই যে পরীক্ষাগুলো আমরা করেছিলাম, সেখান থেকে কি বোঝা যায় যে কোনো বস্তুর ব্যাপন হার আর যদি বেশি হয় তখন অবশ্যই তার তাপমাত্রা টি এর মানও বেশি থাকবে আর কি। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে বস্তুর ব্যাপনের হার বৃদ্ধি পায়। 4 নাম্বার কি বলছে দেখো, পদার্থ অনুযায়ী ব্যাপন হারের ক্রম, ব্যাপন হার আমরা তো আগেই সংজ্ঞায় বলছিলাম যে ব্যাপন কঠিন পদার্থের হয়, ব্যাপন তরল পদার্থের হয়, ব্যাপন বায়বীয় পদার্থের হয়। তিনটা পদার্থেরই কিন্তু ব্যাপন হয়। তো এই পদার্থগুলোর মধ্যে সব থেকে বায়বীয় পদার্থের ব্যাপন হার বেশি। এখন কেন বেশি বলতো? কারণ বায়বীয় পদার্থগুলো অলরেডি অনেক দূরে দূরে, অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করতেছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম, যার কারণে অণুগুলো একে অপর থেকে খুব সহজে বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়তে পারে। এই জন্য বায়বীয় পদার্থের ব্যাপন হারটা অনেক বেশি। এরপরে তরল পদার্থের এবং সব থেকে কম কঠিন পদার্থের ব্যাপন হারটা সব থেকে কম। কেন? কারণ আমরা এটা জানি যে কঠিন পদার্থের অণুগুলো এরকম কি থাকে, খুব কাছাকাছি অবস্থান করে অণুগুলো। তো কাছাকাছি অণুগুলো যদি অবস্থান করে তাহলে এদের আন্তঃকণা আকর্ষণ বল অনেক বেশি। অণুগুলো সহজেই একে অপরের থেকে দূরে সরে যেতে চায় না, কাছাকাছি থাকতে চায়। তাহলে এই যে অণুগুলো কাছাকাছি থাকতে চাচ্ছে, তাহলে এতে তো ব্যাপনের হারটা কমে যাবে। কারণ অণু যদি ছড়িয়ে পড়তে না পারে, আমি তো তাহলে ব্যাপনের হারটা সেখান থেকে নির্ণয় করতে পারবো না। এই জন্য কঠিন পদার্থের সব থেকে কম, আর বায়বীয় বা গ্যাসীয় পদার্থের ব্যাপনের হার সব থেকে বেশি। আচ্ছা, নেক্সট দেখো বলতেছে যে ঘনমাত্রা অনুযায়ী ব্যাপনের দিক।
অর্থাৎ ব্যাপন মানে ঘনমাত্রার উপর নির্ভর করে। তো ব্যাপনের ঘনমাত্রাটা কোন জায়গা থেকে কোন জায়গার দিকে যাবে সেখানে বলতেছে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে। অর্থাৎ ধরো নর্মালি যেটা হয় যে আমরা যখন আমাদের রুমে বসে পারফিউম ব্যবহার করি বা কোনো একটা সুগন্ধ জাতীয় আতর টাইপের কিছু একটা ব্যবহার করি, তাহলে আমি যে পারফিউম দিচ্ছি আমার এখানে পারফিউমের ঘ্রাণটা অনেক বেশি, তার মানে এখানে পারফিউমের ঘ্রাণের উচ্চতর ঘনত্ব আছে। এবারে কি হবে, এই ঘ্রাণটা রুমের অন্যান্য চারদিকে ছড়িয়ে পড়বে, তাহলে অন্যান্য জায়গায় তো সেই পারফিউমের ঘ্রাণটা নাই, সেখানে ঘনত্ব কম। আমি আমার এখানে বসে পারফিউমটা দিচ্ছি, এখানে পারফিউমের ঘ্রাণটা বেশি। তো যেহেতু ঘ্রাণ বেশি মানে কি ঘনত্ব বেশি, আর এই ঘ্রাণটা যখন আস্তে আস্তে ছড়িয়ে পড়বে তার মানে ঘ্রাণ কম মানে ঘনত্ব কম। তো এখানে এটাই বলতেছে যে ঘনমাত্রা অনুযায়ী ব্যাপনের দিক হচ্ছে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে। তাহলে এই মোটামুটিভাবে 5টা বিষয় এখানে নোট করা হয়েছে, মূলত ব্যাপন হার বা ব্যাপন এই বিষয়গুলোর উপর নির্ভর করে। আচ্ছা, এবারে আমরা যেই কাজটা করব, দেখো এবারে আমরা যেই কাজটা করতে পারি, এখান থেকে আমরা একটু আগে যে সম্পর্কগুলো পেয়েছি এই সম্পর্কগুলো থেকে আমরা কয়েকটা সূত্র, গাণিতিক সূত্র আমরা তৈরি করতে পারি এবং সেখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম আমরা সমাধান করতে পারি। সো ব্যাপনের গাণিতিক ফর্মুলা দেখো, সূত্র কি কি? সূত্র, প্রথম সূত্র হচ্ছে R1/R2 = √M2/M1। R1 বলতে প্রথম গ্যাসের ব্যাপনের হার, R2 বলতে দ্বিতীয় গ্যাসের ব্যাপনের হার, M1 বলতে বোঝানো হয়, আচ্ছা এখানে আমি একটু তোমাদের জন্য কারেকশন করে দিচ্ছি। ওকে, সো তাহলে M1 দ্বারা বোঝানো হচ্ছে প্রথম গ্যাসের আণবিক ভর, আর M2 দ্বারা বোঝানো হচ্ছে দ্বিতীয় গ্যাসের আণবিক ভর, D1 দ্বারা বোঝানো হচ্ছে প্রথম গ্যাসের ঘনত্ব, আর D2 দ্বারা বোঝানো হচ্ছে দ্বিতীয় গ্যাসের ঘনত্ব, আর T1 দ্বারা বোঝানো হচ্ছে প্রথম গ্যাসের ব্যাপন সময়, অর্থাৎ বস্তুটা ব্যাপিত হতে কতটুকু টাইম নেবে, আর T2 দ্বারা বোঝানো হচ্ছে দ্বিতীয় গ্যাসের ব্যাপন সময়। আচ্ছা, এবারে আসলে এই যে সূত্রগুলো আমরা এখান থেকে পেয়েছি এই সূত্রগুলোকে এখন কাজে লাগানো যায় কিভাবে? সূত্রগুলোকে কাজে লাগানো যায় R1/R2 = √M2/M1 আমাদের প্রথম সূত্র, আর দ্বিতীয় সূত্র R1/R2 = √D2/D1 এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, আর তৃতীয় সূত্র T1/T2 = √M2/M1। তো এখন তোমাদেরকে আমি একটু বলে দেই, অনেক সময় দেখো এই যে √M2/M1 খেয়াল করো, √M2/M1 এইটা কি লেখা যায় R1/R2, তার মানে কি R1/R2 = √T1/T2, মানে আমরা এই তিনটা সূত্র থেকে কিন্তু চাইলে আমরা মাল্টিপল সূত্র নিজেরা তৈরি করতে পারবো আর কি। আমরা তো জানি যে কোনো একটা সমীকরণের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি সমান হয় তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আর একটা সমীকরণের রাইট হ্যান্ড সাইড বলতে পারবো। এখান থেকে যদি আমরা M1 √M2/M1 এর ভ্যালু পাই তাহলে সেইটা কি লেখা যাবে R1/R2, তার মানে এই যে 1 এবং 3 এর রাইট হ্যান্ড সাইড যেহেতু সমান, দেখো 1 নং এবং 3 নং সমীকরণে যেহেতু ডান পাশ, ঠিক আছে, ডান পাশ যেহেতু সমান তার মানে এটার কি হবে, বাম পাশটাও সমান লেখা যাবে। সো এরকম এক্সামে তোমরা নিজেরা চাইলে আরও সূত্র তৈরি করে নিতে পারবা এবং সেখান থেকে তোমরা ম্যাথ সমাধান করতে পারবা। আচ্ছা, তো আমরা সূত্রগুলো দেখলাম, এবারে চলো আমরা আমাদের নেক্সট যেই কাজ আমরা আমাদের সেই কাজে যাব। আচ্ছা, বলতেছে যে ব্যাপন হার নির্ণয়। তো এখন কি বললো এখানে দেখো যে ব্যাপন হার দুইভাবে নির্ণয় করা যায়। আচ্ছা বলে দিচ্ছি যে বস্তুর ব্যাপনের হারকে তুমি দুইভাবে নির্ণয় করতে পারবা। নাম্বার 1, সেটাকে তুমি শুধু লেখো, কি লিখছি, শুধু আণবিক ভরের সাহায্যে তুলনা করে। আমরা মানে আমাদেরকে যখন প্রশ্নে দুইটা গ্যাস এর ব্যাপন হার নির্ণয় করতে বলবে আমরা চাইলে শুধু আণবিক ভর দিয়েই আমরা তার ব্যাপনের হার কম্পেয়ার করতে পারবো। আর নাম্বার 2, সূত্রের সাহায্যে, এই যে আমরা একটু আগে যে সূত্রগুলো দেখলাম তিনটে সূত্র R1/R2 = √M2/M1, R1/R2 = √D2/D1, এই যে সূত্রগুলো আমরা দেখেছি। সো আমরা চাইলে সেই সূত্রের সাহায্যেও কোনো একটা বস্তুর ব্যাপনের হার নির্ণয় করতে পারবো। সো আমাদের প্রসেস দুইটা, একটা হচ্ছে শুধুমাত্র আণবিক ভরের সাহায্যে আর একটা হচ্ছে ডিরেক্ট সূত্রের সাহায্যে। সো এবার আমরা এখন এই দুইটা প্রসেস নিয়ে কথা বলবো এবং জানার চেষ্টা করব। ওকে, এবারে আসলে প্রথমটা যেটা বললাম যে শুধু আণবিক ভরের সাহায্যে তুলনা, এখানে কি বলছে আসলে, এখানে বলতেছে যে যদি দেখো যদি 2-এর অধিক গ্যাস সমূহের মধ্যে ব্যাপন হারে তুলনা করতে বলা হয়, 2-এর অধিক, ধরো তোমার কাছে 3টা গ্যাস দেওয়া হলো, আমরা এখানে যে এক্সাম্পলটা দিয়েছি যে CO2 কার্বন ডাইঅক্সাইড, তারপরে সালফার ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে অ্যামোনিয়া, 3টা গ্যাস, তাহলে এখানে 3টা গ্যাস নিয়ে কম্পেয়ার করতে বলা হয়েছে। সো যেহেতু এখানে গ্যাসের সংখ্যা বা তুলনার সংখ্যা 2-এর অধিক, তাহলে আমরা এখানে স্ট্রেট কোথায় যাব, আণবিক ভরের কাছে যাবো আর কি। তো এটাই বলতেছে ফার্স্টে যে যদি আমাদের 2-এর অধিক গ্যাস সমূহের মধ্যে কম্পেয়ার করতে বলা হয় তাহলে আমরা সেখানে আণবিক ভরটাই শুধুমাত্র ইউজ করব। তো ফর এক্সাম্পল দেখো কি বলতেছে যে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া এদের মধ্যে মানে ব্যাপন হারের তুলনা করতে বলছে আমাকে। তাহলে আমরা কি করলাম, ফার্স্টে আমরা তুলনা করব শুধুমাত্র আণবিক ভরের সাহায্যে, বলেই দিয়েছি আগে। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর 64, আর অ্যামোনিয়ার আণবিক ভর 17। তো আমি শুরুতেই এই গ্যাসগুলোর আণবিক ভর আমরা নির্ণয় করে নিলাম। এরপরে আসো নেক্সট কাজ। আচ্ছা, নেক্সট কাজে দেখো এখানে আসলে কি লিখছি আমরা, এখানে আমি তোমাদেরকে কথাগুলো একটু পড়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে
এইখানে ব্যাখ্যায় লেখা আছে যে ব্যাপন হার সম্পূর্ণরূপে আণবিক ভরের উপর নির্ভরশীল। কোন বস্তুর আণবিক ভর যত বেশি হবে তার ব্যাপনের হার তত কম হবে, আর কোন বস্তুর আণবিক ভর যত কম হবে তার ব্যাপনের হার তত বেশি হবে। আমরা একটু আগেই কিন্তু এই যে তিনটা গ্যাস কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া, এই তিনটা গ্যাসের ব্যাপন হার মানে এই তিনটা গ্যাসের আমরা আণবিক ভর অলরেডি নির্ণয় করে ফেলেছি। তাহলে আমাদের এখন কাজ কি? এদেরকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট অনুযায়ী সাজিয়ে ব্যাপন হারটা নির্ণয় করা। তো আমি ওই কাজটাই করলাম যে ফার্স্টে যদি আমি এখানে আণবিক ভরের ক্রম ব্যাখ্যা করতে চাই, আণবিক ভরের ক্রম, তাহলে সব থেকে বেশি ভর ছিল সালফার ডাইঅক্সাইডের, তারপরে কার্বন ডাইঅক্সাইডের, তারপরে অ্যামোনিয়ার। মানে ভরের ভিত্তিতে সব থেকে বেশি ভর বিশিষ্ট মৌল মানে বেশি ভর বিশিষ্ট গ্যাস হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং কম ভর বিশিষ্ট গ্যাস হচ্ছে অ্যামোনিয়া। এবারে আসো যদি আমরা এটাকে ব্যাপন হারের ক্রমও এখান থেকে বের করতে চাই তাহলে উল্টে যাবে। আমাদের মনে আছে যে সূত্র ছিল কিন্তু এরকম, এম ব্যস্তানুপাতিক 1/r, অর্থাৎ ভর যত বেশি হবে তার ব্যাপন হার তত কম হবে। দেখো ভর যেহেতু সালফার ডাইঅক্সাইডের বেশি তাহলে ব্যাপনের হার সব থেকে কম সালফার ডাইঅক্সাইডের, আর ভর যেহেতু সব থেকে কম অ্যামোনিয়ার তাহলে ব্যাপনের হার সব থেকে বেশি কার হবে? অ্যামোনিয়ার। তো এটা মূল জিনিসটাই কিন্তু তোমার কম্পেয়ার করতে হবে ভরের সাথে। ভর বেশি কার তার ব্যাপনের হার কম হবে, ভর কম কার তার ব্যাপনের হার বেশি হবে। তো আমরা এভাবে কিন্তু আণবিক ভরের সাহায্যে কোন একটা বস্তুর ব্যাপনের হার নির্ণয় করতে পারি। তাহলে আমরা এইটুকুই শিখলাম যে আমরা আণবিক ভরের সাহায্যে ব্যাপনের হারের কম্পেয়ারটা তখন সব থেকে বেশি করব যখন আমার প্রশ্নে দুইয়ের অধিক গ্যাস সমূহ যখন প্রশ্ন দেওয়া হবে তখন আমরা এই প্রসেসটা মাস্ট বি ফলো করব। নাম্বার 1 গেল আমাদের এইটা। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা আমাদের নেক্সট স্টেপ। দেখো নেক্সট স্টেপে কি বলতেছে আমাদের, এটা একটু তোমাদেরকে ফুললি আমি পড়ে শোনাই, তা না হলে আসলে অনেক কিছু এখান থেকে ক্লিয়ার করা যাবে না। খেয়াল করো, আমরা এখন পরবর্তী অংশে যাব। পরবর্তী অংশে আমাদেরকে বলতেছে সূত্রের সাহায্যে। এই যে আমরা এখন কথা বলবো সূত্রের সাহায্যে আসলে আমরা কখন এই ভ্যালুগুলো নিব। এবারে আসো কি বলতেছে, এবারে প্রশ্নটা একটু চেঞ্জ করছি। এবারে আমি তিনটা গ্যাস না দিয়ে আমি তোমাকে দুইটা গ্যাস দিলাম, অ্যামোনিয়া এবং সালফার ডাইঅক্সাইড। এই 2 নাম্বার স্টেপগুলো একটু বুঝতে হবে, এখানে আসলে স্টেপ বাই স্টেপ কাজগুলো করা হচ্ছে। সো আমি এবারে তিনটা গ্যাস না, আমি ধরো সালফার ডাইঅক্সাইডটাকে হিসাব থেকে বাদ দিয়ে আমি তোমাকে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া এই দুইটা গ্যাসের ব্যাপন হার তুলনা করতে বললাম। তো এই যে আমি দুইটা গ্যাস নিয়ে তোমাকে ব্যাপন হার তুলনা করতে বললাম, তিনটা গ্যাস থেকে একটা গ্যাস বাদ দিয়ে, এবারে তোমার জন্য রাস্তা খোলা দুইটা। এবারে তুমি চাইলে ভরের সাহায্যে আগের মতোই চাইলে বের করতে পারো যে আণবিক ভর দিয়ে কিভাবে বের করা যায়, অথবা তুমি চাইলে এই যে গাণিতিক যে ফর্মুলা দেখিয়েছি যে r1/r2 √m2/m1, এখান থেকেও তুমি চাইলে অ্যান্সার করতে পারো। তোমাদের এই 9-10 লেভেলে দুইটা প্যাটার্ন বা দুইটা প্রসেসই সঠিক। তো আমরা এখন কাজটা কি করব, তো এবার বলতেছে যে এবারের প্রশ্নটি হলো অ্যামোনিয়া ও সালফার ডাইঅক্সাইড গ্যাসের মধ্যে ব্যাপন হারের তুলনা করা। আমরা এই দুইটা গ্যাসের ব্যাপন হারের তুলনা করব। আচ্ছা, তো আমি ফার্স্টে কি লিখছি দেখো, আমরা এই প্রশ্নের উত্তর পূর্ববর্তী প্রশ্নের ধরন অনুযায়ী সমাধান করতে পারবো। মানে একটু আগে যে আমরা আণবিক ভরের সাহায্যে যে ব্যাপন হার নির্ণয় করেছি, চাইলে আমরা এই প্রশ্নের উত্তর ঠিক সেইভাবে আমরা সমাধান করতে পারবো। কিভাবে সমাধান করতে পারবো? অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারকে R1 দ্বারা প্রকাশ করা হচ্ছে, অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারকে R1 দ্বারা প্রকাশ করা হচ্ছে। সালফার ডাইঅক্সাইড গ্যাসের হারকে R2 দ্বারা প্রকাশ করা হচ্ছে। সো সালফার ডাইঅক্সাইড R2। আচ্ছা ওকে, সো আমি এটা ভুল লিখছিলাম। আচ্ছা দেখো এখানে এটা হবে না, আসলে আমরা সালফার ডাইঅক্সাইড নিচ্ছি, আমরা কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি না। সো এই কার্বন ডাইঅক্সাইডটা বাদ পড়ে যাচ্ছে, সালফার ডাইঅক্সাইডটা আছে, অ্যামোনিয়া এবং সালফার ডাইঅক্সাইড এদের মধ্যেই কিন্তু আমরা কম্পেয়ার করতেছি। ওকে ফাইন, তাহলে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর 17 আর সালফার ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর 64, M1 M2। তো তাইলে আমরা শুরুতে যেই কাজটা করতে পারি, দেখো যে তুমি যদি এখানে যেই কথাটা বললাম যে পূর্ববর্তী প্রশ্নের সমাধান অনুযায়ী তুমি এটা সমাধান করবা, তাহলে কিভাবে সমাধান করবা? তখন তুমি লিখবা যে ভরের ভিত্তিতে যদি আমরা সাজাই, ভরের ভিত্তিতে কি অ্যামোনিয়া ছোট, সালফার ডাইঅক্সাইড বড়, ঠিক আছে এরকম। আর যদি ব্যাপন হারের ভিত্তিতে দেন আমরা যদি কম্পেয়ার করি, এই যে ব্যাপন হার, আচ্ছা ব্যাপন হার, তাহলে ব্যাপন হারের ভিত্তিতে যদি আমরা কম্পেয়ার করতে পারি তো তাইলে কি বলা যাবে? উল্টে যাবে, তাই না? তাহলে উল্টে যাবে যেহেতু ব্যস্তনৈতিক সম্পর্ক অ্যামোনিয়া সালফার ডাইঅক্সাইড। সো জাস্ট এভাবে আমরা নর্মাল একটা ব্যাখ্যা দিয়ে আমরা চাইলে আমরা আমাদের অ্যান্সারটুকু কমপ্লিট করে ফেলতে পারবো। ওকে, তো নেক্সট প্রশ্নটা দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে এখান থেকে দেখো বলছি কি, কিন্তু থেকে আমরা এখন স্টার্ট করব। কিন্তু প্রশ্নটি এরকম যদি হয় যে অ্যামোনিয়ার ব্যাপন হার সালফার ডাইঅক্সাইডের ব্যাপন হারের কত গুণ, খেয়াল করে কথাটা, যে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার সালফার ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপন হারের কত গুণ, মানে কে কতটা বেশি। ব্যাপন হার তো অবশ্যই আমরা বলতেছি অ্যামোনিয়ার বেশি হবে, সালফার ডাইঅক্সাইড কম হবে, কিন্তু অ্যামোনিয়া সালফার ডাইঅক্সাইড থেকে কতটা বেশি ব্যাপন হার, অ্যামোনিয়ার ব্যাপন হার সালফার ডাইঅক্সাইড থেকে কতটা বেশি, এরকম যদি আমাদের কাছে প্রশ্ন করে তখন কিন্তু আমরা এই টাইপের প্রশ্নের জন্য আমরা তখন
আমাদের সূত্র ব্যবহার করব। ঠিক আছে কথা? তো আশা করছি তোমরা এইটুকু ব্যাপার ক্লিয়ার হয়েছে যে যদি প্রশ্নে বলা হয় কত গুণ, তখন আমরা সেই সূত্রের সাহায্য নিব। তো সেখান থেকে দেখো R1 পেয়েছি, R2 পেয়েছি, M1 পেয়েছি, M2 পেয়েছি। তো দেন আমরা এখন উপরে স্টেপ বাই স্টেপ এটা সমাধান করব। তো আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্র ছিল R1/R2 √M2/M1। তাহলে R1/R2 করে আমরা এখান থেকে মান বসিয়ে জাস্ট যদি আমরা বলি, তাহলে আমরা এখান থেকে ফাইনাল সমাধান পেলাম কত? R1/R2 √64/17 1.94। তাহলে আমাদের এই যে একটা লাইন এরকম বের হয়েছে, দেখো কি লাইন, যে R1 1.94 ইন্টু R2, R1 1.94 ইন্টু R2। তাহলে কি বলা যায় এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি? R1 মানে কে ছিল? অ্যামোনিয়া গ্যাস। আর R2 মানে কে ছিল? সালফার ডাইঅক্সাইড গ্যাস। তাহলে বলা যায় যে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার R1, খেয়াল করো, অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার R1, সালফার ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপন হার R2 থেকে কত গুণ বেশি? 1.9 গুণ বেশি। কেননা এই R2 এর সাথে তুমি কিন্তু 1.9 গুণ দিচ্ছ। তাহলে ফাইনালি আমরা এই ইকুয়েশন থেকে, এই লাইন থেকে আমরা যে সম্পর্কটা তৈরি করলাম সেটাকে এইভাবে বলা যায় যে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার সালফার ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপন হারের 1.94 গুণ। তাহলে আমরা এখানে একটা ডিসিশন পাইলাম যে সালফার ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া ব্যাপন হার যদি কম্পেয়ার করি, তাহলে সালফার ডাইঅক্সাইডটা অবশ্যই কম এবং অ্যামোনিয়া সালফার ডাইঅক্সাইড থেকে 1.9 গুণ বেশি। তাহলে এই যখন গুণ জানতে চাইবে, একটা পারফেক্টলি একটা সংখ্যা জানতে চাইবে, তখন কিন্তু আমাকে এই ম্যাথমেটিক্যাল এর সাহায্য অবশ্যই নিতেই হবে। এছাড়া আমি কোনো সঠিক কোনো সংখ্যা আমি দিতে পারবো না। আচ্ছা, এবারে আসো খেয়াল করো, এবারে দেখো আমরা একটু এবারে আমরা কি কাজ করেছি এটা দেখো। এবারের প্রশ্নে বলা হয়েছে, এবার কোশ্চেনটা আমি একটু ঘুরাচ্ছি কি বলতেছে। এবার যদি প্রশ্নটি এভাবে করা হয় যে সালফার ডাইঅক্সাইডের ব্যাপন হার অ্যামোনিয়ার ব্যাপন হারের কত গুণ, মানে এবার আগেরবার তো আমরা জিজ্ঞেস করছিলাম যে অ্যামোনিয়ার ব্যাপন হার সালফার ডাইঅক্সাইডের কত গুণ। এবার কোশ্চেনটা ঘুরিয়ে করতেছি যে সালফার ডাইঅক্সাইডের ব্যাপন হার অ্যামোনিয়া থেকে কত গুণ, মানে কোশ্চেনটা ঘুরে যাচ্ছে আর কি। তো যেহেতু কোশ্চেন ঘুরে যাচ্ছে, সেহেতু আমাদের এই যে আমরা যে মানগুলো যে ধরি 1 2, সেগুলোকে আমাকে একটু পরিবর্তন নিয়ে আসতে হবে। কি পরিবর্তন আনবো? দেখো, সালফার ডাইঅক্সাইডের ব্যাপন হারকে R1 দ্বারা প্রকাশ করতেছি, অ্যামোনিয়ার ব্যাপন হারকে আমরা R2 দ্বারা প্রকাশ করতেছি। তাহলে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর হবে M1 আর অ্যামোনিয়ার আণবিক ভর হবে M2। সো আমরা ভ্যালুগুলো ধরে আমরা দেন হচ্ছে সামনের দিকে আগাচ্ছি। আচ্ছা, তারপর সূত্র কি? আমাদের সূত্র হলো R1/R2। দেখো আমাদের সূত্র হলো R1/R2 √M2/M1, বা এখান থেকে আমরা ভ্যালুগুলো বসিয়ে পাচ্ছি 0.51। তাহলে আমাদের এবারের ফাইনাল লাইনটা হচ্ছে এটা। এটা যে R1 0.51 ইন্টু R2। তাহলে কি বলা যায়? তাহলে বলা যায় যে সালফার ডাইঅক্সাইড এর ব্যাপন হার অ্যামোনিয়া এর ব্যাপন হারের কত গুণ? 0.5 গুণ। সালফার ডাইঅক্সাইডের ব্যাপন হার অ্যামোনিয়ার ব্যাপন হারের 0.5 গুণ। তাহলে আমাদের যার সাথে কম্পেয়ার করতে বলবে, আমরা সেই অনুযায়ী এই R1 R2 M1 M2 ধরে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম বের করে সেখান থেকে আমরা যে সমীকরণ পাবো, লাস্ট যে সমীকরণটা পাবো, সেখান থেকে কিন্তু আমরা সম্পর্ক নির্দেশ করতে পারবো যে হ্যাঁ, এখানে R1 বলতে বোঝানো হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া এর ব্যাপন হার থেকে 0.51 গুণ, মানে 0.51 গুণ আর কি। জিনিসটা এরকমটাই বোঝানো হচ্ছে। ওকে, সো তাইলে আমি আশা করতেছি তোমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছো। তো এবারে যাচ্ছে আমরা একটা ফাইনাল কম্পেয়ার। দেখো ফাইনাল কম্পেয়ার যে আমরা তো দুইটা সমাধান পেলাম, তাই না? খেয়াল করো, এক জায়গায় পেয়েছো তুমি R1 0.94 ইন্টু R2। তাহলে এখানে বড় কে? এখানে বড় হচ্ছে R1, R2 ছোট। আর একটা সম্পর্ক পেয়েছি এরকম যে, আচ্ছা এটা R1 হবে। আচ্ছা খেয়াল করো, আমরা দুইটা সম্পর্ক পেয়েছি, একটা হচ্ছে R1 1.94 ইন্টু R2, আর একটা হচ্ছে R1 0.51 ইন্টু R2। তাহলে এখান থেকে আমরা দুইটা সম্পর্ক পেয়েছি। দুটো সম্পর্ক কি বলতেছে খেয়াল করো, দুটো সম্পর্ক বলতেছে এখানে এইটাই যে R1টা বড়। এখানে আমরা R1 কে বড় বলবো কেন? কারণ R2 এর ভ্যালুর সাথে তুমি 1 থেকে বড় সংখ্যা গুণ দিছো, 1 থেকে বড়। আমরা জানি কোনো সংখ্যার সাথে যদি 1 গুণ দেওয়া হয় তাহলে সেটা সেম থাকে, বাট যদি আমি 1 থেকে বড় কোনো সংখ্যা গুণ দেই 1.1 1.2 1.3, তাহলে সেই সংখ্যাটা বেড়ে যাবে। তো এখানে এটাই বোঝানো হচ্ছে যে R2 এর ভ্যালু যাই হোক না কেন, তার সাথে 1.94 গুণ দিলে সেই R1টা R2 থেকে বড় হয়ে যাবে, কারণ সংখ্যাটা 1 থেকে বড়, এজন্য এখানে R1টা বড়। আবার এখানে কিন্তু কেউ R1 কে বড় বলো না, এখানে কিন্তু তোমার R2 বড়। খেয়াল রাখতে হবে এখানে R2 বড়। কেন আমার R2 এখানে বড় হয়ে যাচ্ছে? কারণ R2 এর সাথে সংখ্যাটা হচ্ছে 0.5। ঠিক আছে কথাটা? 0.5। এখন ধরো তুমি এভাবে চিন্তা করতে পারো যে R2 এর ভ্যালু যদি 100 হয়, খেয়াল করো, R2 এর ভ্যালু যদি 100 হয়, তাহলে R1 কত হবে? R1 হবে 100 ইন্টু 0.5 এরকম। তাহলে 0.5 মানে কি হাফ দিয়ে গুণ করা, তাহলে সেটা কত হয়ে যাবে বলো তো? 50 হয়ে যাবে। তাহলে আমার কিন্তু এই জায়গাতে R2 বড়, R1টা ছোট। হ্যাঁ, সেই জন্য আমরা অলওয়েজ মনে রাখবো যে আমার কোনো সংখ্যার সাথে যেই ফ্র্যাকশনটা
গুণ আকারে থাকবে, যে ভগ্নাংশটা থাকবে এটা কি 1 থেকে বড় নাকি ছোট। যদি 1 থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে আমার R1টা বড় হবে, আর যদি 1 থেকে ছোট হয় সেই ক্ষেত্রে আমার R2টা বড় হবে। সো এভাবে কিন্তু তোমাদেরকে এক্সামে গাণিতিক যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারতে হবে। সো আমি আশা করতেছি তোমরা ম্যাথের এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছো। এবারে আমরা আরো কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান করব। তো দেখো সমস্যাগুলো কি এবং সেই সমস্যার সমাধান কিভাবে করা যায়। তো প্রশ্ন বলতেছে যে একটি অজ্ঞাত গ্যাস, বলতে মানে কোন গ্যাস নিয়ে কাজ করা হচ্ছে সেটা আমরা জানি না, ও ক্লোরিন গ্যাস। তো আমাদের ফার্স্ট গ্যাসটা কি সেটা আমরা না জানলো, আমাদের সেকেন্ড গ্যাসটা কি সেটা আমরা জানি, সেটা হচ্ছে ক্লোরিন গ্যাস। একটি অজ্ঞাত গ্যাস ও একটি ক্লোরিন গ্যাসের পৃথকভাবে নিঃসরণের হার যথাক্রমে 6:5। ক্লোরিন গ্যাসের ঘনত্ব 36 হলে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব কত। তার মানে ক্লোরিন গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, আর ক্লোরিন গ্যাস এটাও বলা আছে, অজ্ঞাত গ্যাসের কথাও বলা নাই, বাট অজ্ঞাত গ্যাসের ঘনত্বের অনুপাত দেওয়া আছে 6:5 ক্লোরিন গ্যাসের সাথে। তাহলে বলতেছে যে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব কত হবে। আচ্ছা, এবারে আসো আমরা তাহলে এই গাণিতিক সমস্যাগুলো আমরা ফার্স্টে নোট করব, মানে আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো আমরা নোট করে দেন আমরা এটা সমাধান করার চেষ্টা করব। সো কি বলতেছে, ফার্স্টে বলতেছে যে অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার কি R1, ক্লোরিন গ্যাসের ব্যাপন হার R2, অজ্ঞাত গ্যাসের ঘনত্ব D1 যেটা আমরা বের করতে চাচ্ছি, আর ক্লোরিন গ্যাসের ঘনত্ব D2 হবে। তো আমরা ক্লোরিন গ্যাসের ঘনত্ব নিয়েও কাজ করব, এটা D2। আচ্ছা, তাহলে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব D1, ক্লোরিন গ্যাসের ঘনত্ব D2 36। এবারে আসো আমরা এখান থেকে কিভাবে ম্যাথটা সমাধান করা যেতে পারে। তো আমাদের প্রশ্নের মধ্যেই কিন্তু বলা ছিল এই জিনিসটা, দেখো আমরা আমাদের প্রশ্নের মধ্যে এই জিনিসটা দেখেছি, এরকম বলা ছিল যে দুইটা গ্যাসের নিঃসরণের হার R1/R2 = কত, 6:5। তো এটা আমরা কিন্তু এই ভ্যালু কিন্তু আমরা আমাদের প্রশ্ন থেকে নিচ্ছি। ওকে, তো এখন আমরা সামনে আগাই। সো আমরা কি সূত্র জানি, দেখো আমরা সূত্র জানি R1/R2 6:5। তাহলে R1/R2 √D2/D1, D2/D1। তাহলে এবার এই R1 R2 এর জায়গায় মানটা বসাই দাও 6:5। তাহলে আমি R1 R2 এর জায়গায় এই মান বসিয়ে দিলাম 6:5। আর D2 কত, D2 ছিল আমার ক্লোরিন গ্যাসের ঘনত্ব, তাহলে ক্লোরিন গ্যাসের ঘনত্ব 36, আর D1টা কত সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এরপরে আমরা বর্গ করব, উভয় পাশে বর্গ করব। বর্গ করলে এই যে বর্গমূল ক্যান্সেল আউট হয়ে যাবে, আর 6 হয়ে যাবে বর্গ করলে 36, 5 হয়ে যাবে কত 25, আর এখান থেকে এই বর্গমূলটা চলে গেল। আচ্ছা, এরপরে আমরা এই যে মানগুলো আমাদের কাছে রয়েছে, আমরা এই মানগুলোকে এখন আর গুণ করব। দেখো এটা যদি আমাদের 2 পৃষ্ঠায় চলে এসেছে, আমরা আর গুণ করব। সো আর গুণ করলে কি হবে, এখান থেকে কি ফলাফল পাবো, 36 এর সাথে গুণ হবে D1, আর 25 এর সাথে গুণ হবে 36, D1 36। আচ্ছা, তো তাহলে এখন এখান থেকে জাস্ট বুঝতেই পারতেছো যে D1 36 আর 25 36। এরপরে D1 কত হবে, 25 36 ডিভাইডেড বাই 36, তাহলে 36 দেন কত পাচ্ছি আমি এখান থেকে 25। তাহলে D1 = 25, অর্থাৎ অজ্ঞাত গ্যাসের ঘনত্ব D1 = কত পাচ্ছি আমরা, 25 পাচ্ছি। ওকে, গেল এটা। এবার আমাকে প্রশ্নে কি বলেছিল, দেখো আমাদেরকে প্রশ্নে বলেছিল কিন্তু অজ্ঞাত গ্যাসটি আণবিক ভর কত হবে, তাই না? আচ্ছা, আমরা প্রশ্নটা আরেকবার দেখে নেই আমাদেরকে প্রশ্নে কি বলেছিল। হ্যাঁ, এই যে ফলো করো, দেখো প্রশ্নে বলতেছে যে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে বলছে। তো আমরা এখন সেই অজ্ঞাত গ্যাসের আণবিক ভর নির্ণয় করব। তাহলে আমরা ফার্স্টে যেটা বের করলাম সেটা হচ্ছে ঘনত্ব। ফার্স্টে আমরা ঘনত্ব বের করেছি অজ্ঞাত গ্যাসের। এবারে দেখো যে কোনো গ্যাসের আণবিক ভর, এটা কিন্তু খুব পপুলার একটা সূত্র, যে কোনো গ্যাসের আণবিক ভরকে তুমি সহজেই নির্ণয় করতে পারবা যদি তুমি তার ঘনত্ব জানো। অর্থাৎ ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে কি পাওয়া যায়, আণবিক ভর পাওয়া যায়। ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে আণবিক ভর পাওয়া যায়। যে ঘনত্ব পেয়েছি 25, তাহলে আণবিক ভর কত হবে, 50। তার মানে আমরা আমাদের অজ্ঞাত গ্যাসের আণবিক ভর এবং এর ঘনত্ব কিভাবে বের করা যায় তার একটা প্রসিডিউর, একটা স্যাম্পল ম্যাথ আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। এবারে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী অংশ। দেখো পরবর্তী অংশে কি বলতেছে, যে আমরা কোশ্চেনটাকে একটু ছোট করে নেই, কোশ্চেনটাকে একটু পড়ে দেন আমরা আমাদের নেক্সট অংশে যাব। আচ্ছা, তো আমাদের জন্য প্রশ্নে বলতেছে দেখো যে একটি অজ্ঞাত গ্যাস এর ব্যাপনের হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপনের হারের 2.9 গুণ, মানে 92 গুণ। অর্থাৎ অজ্ঞাত গ্যাসের ব্যাপনের হারটা অ্যামোনিয়ার গ্যাসের ব্যাপনের হারের 2.9 গুণ বেশি। অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো এবং অজ্ঞাত গ্যাসটি শনাক্ত করো। সো দুইটা কথা বলেছে। নাম্বার 1, অজ্ঞাত গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে বলেছে এবং অজ্ঞাত গ্যাসটি আমাকে শনাক্ত করতে বলেছে। আচ্ছা, তো আসো আমরা এখন এখান থেকে স্টেপ বাই স্টেপ এই অ্যান্সারগুলো আমরা খোঁজার চেষ্টা করব। ওকে, তো
তো দেখো আমরা এখন ফার্স্টে কিভাবে যাব। তো আমাকে বলতেছে যে আমরা ধরে নিচ্ছি অজ্ঞাত গ্যাসের ব্যাপনের হার। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি অজ্ঞাত গ্যাসের ব্যাপনের হার R1, অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার R2, অজ্ঞাত গ্যাসের আণবিক ভর M2। এটা আমরা আসলে আমরা এখন বের করব, তাই না? M2 আমাদের বের করতে হবে, প্রশ্নে M2 বের করতে বলেছে। ও, অজ্ঞাত গ্যাসের ব্যাপন ই হার হবে M1, তো আমরা এটাকে M1 করে দেই, M2 না। ওকে, তো দেখো অজ্ঞাত গ্যাসের আণবিক ভর M1 আর অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর M2 17, যেটা তোমরা জানো যে আণবিক ভর M2 17 হবে, এবং এই অজ্ঞাত গ্যাসের আণবিক ভরটা আমরা এখান থেকে বের করতে চাইবো, ঠিক আছে? আচ্ছা, শর্ত মতে কি? শর্ত মতে R1/R2, মানে দুইটা গ্যাসের ব্যাপন হার যদি আমরা তুলনা করি, R1/R2 ইজ ইকুয়ালস টু কত? 2.92। R1/R2 ইজ ইকুয়ালস টু 2.92। দেন এখান থেকে আমরা অ্যান্সারগুলো বের করতে পারি। আমরা ফার্স্টে কি করতে পারি? আমরা সূত্র জানি যে R1/R2 ইজ ইকুয়ালস টু √M2/M1। আচ্ছা, এরপরে তাহলে আমরা R1/R2 এর মানকে বর্গ করে ফেললাম, আর এখান থেকেও বর্গ করে ফেললাম। তো এখানে জাস্ট লেখা যায় যে উভয় পাশে বর্গ করে আমরা এখানে উভয় পাশে কি করতেছি? বর্গ করতেছি। উভয় পাশে আমরা এখানে বর্গ করতেছি। সো আমরা উভয় পাশে বর্গ করলাম। তো বর্গ করে R1/R2 ইজ ইকুয়াল টু 2.92 হোল স্কয়ার। তাহলে M2 ছিল কিন্তু অ্যামোনিয়া গ্যাসের ভর 17, অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত ছিল? 17। সো 17 বসালাম, নিচে হচ্ছে M1 আমার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে এই কাজটা করা হচ্ছে, এখান থেকে আমরা এই যে 2.92 কে নিয়ে যাব M1 এর জায়গায়, আর M1 চলে যাবে 2.92 এর জায়গায়। সো M1 17/2.92। সো এখান থেকে আমরা পাচ্ছি কত? 1.99। তো 1.99 কে ক্লোজ টু 2 লেখা যায়। 1.99 ইজ ইকুয়ালস টু কি? 1.99 ইজ ইকুয়ালস টু 2, মানে ভ্যালুটা এখন আর 1.99 থেকে আমরা এটাকে 2 লিখতে পারি। তাহলে বলা যায় যে অজ্ঞাত গ্যাস যেটা, অর্থাৎ যেই গ্যাসের আণবিক ভরটা আমরা জানতাম না, সেই গ্যাসের আণবিক ভর হবে 2। আচ্ছা, এরপরে দেখো বলতেছে যে যেহেতু গ্যাসের আণবিক ভর 2 হয়েছে, তাই গ্যাসটি কি হবে? হাইড্রোজেন। কারণ আমরা জানি যে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর 2, H2। হাইড্রোজেন গ্যাস হচ্ছে H2, এর আণবিক ভর 2। আর আমার অজ্ঞাত গ্যাসের আণবিক ভর কত এসেছে? 2 এসেছে। তার মানে অজ্ঞাত গ্যাসটি কি হবে? অজ্ঞাত গ্যাসটি হবে হাইড্রোজেন। তার মানে এইভাবে কিন্তু আমরা আমাদের প্রশ্ন অ্যান্সার আমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারি। ওকে, এবারে আসো আমরা আরেকটা গাণিতিক সমস্যার সমাধান এখান থেকে করতে পারি। কি বলছে এখানে দেখো, যে আমরা প্রশ্নটাকে একটু ছোট করে নেই। ওকে, এখানে বলতেছে, দেখো এখানে বলতেছে যে দুটি অজ্ঞাত গ্যাসের একই তাপমাত্রা ও চাপে এদের সরু ছিদ্রপথ দিয়ে নিঃসরণ হতে 30 সেকেন্ড সময় লাগে আর 1 মিনিট সময় লাগে। তার মানে প্রথম গ্যাসটার সময় লাগতেছে 30 সেকেন্ড, আর দ্বিতীয় গ্যাসটার সময় লাগতেছে 60 সেকেন্ড। যে 60 সেকেন্ড মানেই কিন্তু 1 মিনিট। দুইটা গ্যাস, একটা সময় লাগতেছে 30 সেকেন্ড আর একটা সময় লাগতেছে 60 সেকেন্ড। আচ্ছা, গ্যাস দুটির ঘনত্বের অনুপাত নির্ণয় করো। গ্যাস দুটির ঘনত্বের অনুপাত নির্ণয় করো। তার মানে এদের আমার টাইম এর একটা রিলেশন দেওয়া আছে, সেখান থেকে আমাকে একটা ঘনত্বের অনুপাত আমাকে খুব সহজেই নির্ণয় করে ফেলতে হবে। আচ্ছা, ওকে, এবারে আসো খেয়াল করো যে প্রথম অজ্ঞাত গ্যাসের নিঃসরণের সময় T1 = 30 সেকেন্ড, আর দ্বিতীয় অজ্ঞাত গ্যাসের নিঃসরণের সময় T2 = 60 সেকেন্ড। আচ্ছা, ভালো কথা। তো আমরা কিন্তু একটা সূত্র জানি, আমরা এই যে সূত্রটা কিন্তু আমরা এখন ব্যবহার করতে পারবো। এই যে সূত্রটা আমরা দুটো টি পেয়েছি, T1 এবং T2 এর ভ্যালু আমাদের কাছে রয়েছে। তাহলে আমরা এখন সূত্র লিখতে পারি এভাবে যে T1/T2 = √M2/M1। তোমাদেরকে যে তিনটে সূত্র দেখিয়েছিলাম, সেই তিনটে সূত্রের মধ্যে কিন্তু এটাও একটা সূত্র ছিল। তাহলে T1/T2 এর মান বসাও। আমরা এখানে মান বসিয়েছি। তাহলে T1 কত? T1 ছিল 30 আর T2 ছিল 60, আর √M2/M1। তাহলে 30/60 কে ডিভাইড করো। 30 দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে 30 হয়ে যাচ্ছে 1 আর 60 হয়ে যাচ্ছে 2। তাহলে হাফ। তার মানে √M2/M1 এর ভ্যালু কত পাচ্ছি আমরা? √M2/M1 এর ভ্যালু পাচ্ছি আমরা হাফ। আচ্ছা, গেল এটা আমাদের 1 নং সমীকরণ আমরা ধরলাম। এবারে আসো আমাদের আরেকটা সূত্র। সেই সূত্র কি? সেই সূত্র হচ্ছে এটা যে R1/R2 = √M2/M1। এখন এই যে √M2/M1 এর একটা ভ্যালু পেয়েছি, সেটা ছিল হাফ। তার মানে দেখো তুমি এই √M2/M1 এর মানটা এখানে বসায় দাও, হাফ বসিয়ে দাও, অর্থাৎ সমীকরণ নং 2। এই 2 নং সমীকরণে কিন্তু আমরা 1 নং সমীকরণে মান বসিয়েছি। 2 নং সমীকরণে আমরা 1 নং সমীকরণে মান বসিয়েছি। আচ্ছা, গেল এটা। আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। আচ্ছা, আমাদের পরবর্তী অংশ হচ্ছে 3 নম্বর সূত্র। সেটা কি? আমরা আবার জানি R1/R2 = √D2/D1। আমরা জানি R1/R2 = √D2/D1। আমরা এই সূত্র চাইলে এখান থেকে ব্যবহার করে ফেলতে পারি। তো আমরা একটু আগে যে হাফ পেয়েছিলাম, R1/R2 তো আমরা হাফ পেয়েছি। ফার্স্টে আমরা M2/M1 √, এর ভ্যালু হাফ, দেন R1/R2 এর ভ্যালু পেয়েছি হাফ। এবার সেই হাফ বসিয়ে দাও। তো হাফ যদি তুমি এইখানে সূত্রে বসাও, দেখো আমরা যদি আমাদের এই সূত্রে হাফ বসিয়ে দেই, যে
r1/r2 তাহলে হাফ, যেহেতু এখানে একটা বর্গমূল রয়েছে তাহলে এখানে কি করতে হবে, বর্গ করতে হবে। সো স্কোয়ার করে দিব, 1/2 করলে 1/4, তার মানে আমাদের d2/d1, খেয়াল করো d2/d1 কত হচ্ছে 1:4। এই অনুপাতটাই কিন্তু আমাকে এখানে বের করতে বলেছে, এই অনুপাতটাই আমাকে এখানে বের করতে বলেছে। d2/d1 কত পাবো আমরা, 1/4 পাবো। ওকে, সো তাইলে আমরা এখান থেকে এই সমীকরণগুলো মানে ব্যবহার করে খুব সহজেই আমাদের এই রিলেটেড যে ভ্যালুগুলো রয়েছে তো সেই ভ্যালুগুলো আমরা মানে সহজেই বের করে ফেলতে পারি। সো আমি আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা এখান থেকে হচ্ছে না। তো আমরা কিন্তু 3 আইটেমের ম্যাথ করলাম, ব্যাপন থেকে ডিফারেন্ট ইকুয়েশন এবং ডিফারেন্ট ইকুয়েশন থেকে কীভাবে ম্যাথগুলো সমাধান করা যায় সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করেছি। সো আশা করছি তোমরা এই পার্টটুকু বুঝেছো। তো ব্যাপন নিয়ে বেশ আলোচনা হলো, এবার চলো আমরা একটা নিঃসরণ নিয়ে কথা বলি, কারণ ব্যাপনের সাথে তো নিঃসরণটাও এখানে আলোচনা করা দরকার। তো এখানে দেখো কি বলতেছে আমাকে, ফার্স্টে সংজ্ঞা, যে সরু ছিদ্রপথে উচ্চ চাপ থেকে কোনো গ্যাসের নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। অর্থাৎ নিঃসরণের ক্ষেত্রে কিন্তু চাপের একটা প্রভাব রয়েছে, তুমি প্রেশার উচ্চ প্রেশার থেকে মানে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে তুমি জাস্ট নিঃসরণটা হবে। তো এখানে এটাই বলতেছে যে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে গ্যাসীয় পদার্থে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। তো নেক্সট, নিঃসরণের নির্ভরশীলতা, নিঃসরণ কার কার উপর নির্ভর করে, খেয়াল করো কি বলছে। নাম্বার 1, আণবিক ভর যত কম হবে নিঃসরণ তার তত বেশি হবে। সেটা এটা ব্যস্তানুপাতিক রিলেশন, আণবিক ভর যার যত কম তার নিঃসরণ হারটা তত বেশি। নিঃসরণের ক্ষেত্রে আমরা ভরের উপর সম্পূর্ণরূপে ডিপেন্ড করতে পারি। 2 নম্বরে কি বলতেছে দেখো, যে নিঃসরণ শুধু গ্যাসীয় পদার্থের গ্যাসীয় মাধ্যমে হয়ে থাকে। মানে এখানে মাধ্যমও ফিক্সড, পদার্থও ফিক্সড, পদার্থ হবে গ্যাসীয় আর মাধ্যমও হবে গ্যাসীয়। সো এখানে অন্য কোনো মাধ্যম বা অন্য কোনো পদার্থ নিলে হবে না। আচ্ছা, গেল 2টা। আর 3 নম্বর বলছে দেখো, নিঃসরণ চাপের উপর নির্ভরশীল, নিঃসরণের দিক হবে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে। অর্থাৎ নিঃসরণ চাপের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, নিঃসরণের মানে হবে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে, উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে বস্তুর নিঃসরণ ঘটবে। ওকে, সো আমরা নিঃসরণ রিলেটেড এই যে তথ্যগুলো এখানে দেওয়া আছে আমরা সেই তথ্যগুলো সম্পর্কে জানতে পারলাম। এবারে আমরা একটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা বেশ প্রায়ই আসে তোমাদের, ব্যাপন এবং নিঃসরণের পার্থক্য। তো আমরা এখন এই ব্যাপন ও নিঃসরণের পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করব, যে ব্যাপন এবং নিঃসরণের পার্থক্য কিভাবে ঘটে। ওকে, সো দেখো প্রথমত দেখো ব্যাপন নিয়ে কথা হবে, যে বলতেছে যে ব্যাপন ঘনত্বের উপর নির্ভরশীল। ব্যাপন কার উপর নির্ভর করবে, কোনো একটা বস্তুর ঘনত্বের উপর নির্ভর করবে, আর নিঃসরণ নির্ভর করবে কোনো একটা বস্তুর চাপের উপর। তাহলে ব্যাপন নির্ভর করবে কোনো একটা বস্তুর ঘনত্বের উপর আর নিঃসরণ নির্ভর করবে কোনো একটা বস্তুর চাপের উপর। 2 নাম্বার দেখো কি বলছে, যে নির্দিষ্ট মাধ্যমে কঠিন, তরল এবং গ্যাসীয় এই পদার্থের কি হয়, ব্যাপন হয়। নির্দিষ্ট মাধ্যমে কঠিন, তরল এবং গ্যাসীয় এই পদার্থের ব্যাপন হয়। আর এখানে বলতেছে শুধু গ্যাসীয় মাধ্যমে গ্যাসীয় পদার্থের নিঃসরণ হয়। সো নিঃসরণের জন্য মাধ্যমও ফিক্সড, তোমার পদার্থ ফিক্সড, গ্যাসীয় মাধ্যম গ্যাসীয় পদার্থ। বাট ব্যাপনের জন্য কিন্তু তোমার মাধ্যম যে কোনো কিছুই হতে পারে এবং পদার্থ কঠিন, তরল, বায়বীয় যে কোনো পদার্থই হতে পারে। ব্যাপনের জন্য আমার এক্সট্রা কোনো এরকম মাধ্যম বা এরকম পদার্থ কোনো ফিক্সড না। আচ্ছা, গেল 2 নাম্বার। 3 নাম্বার, ব্যাপন ও নিঃসরণের মধ্যে ব্যাপন পরে ঘটে। আমরা দেখি যে ব্যাপন এবং নিঃসরণ কিন্তু কাছাকাছি ঘটনা, মানে দুইটার ঘটনাটা পাশাপাশি ঘটে থাকে, এমন না যে ব্যাপন হচ্ছে নিঃসরণ হচ্ছে না বা নিঃসরণ হচ্ছে ব্যাপন হচ্ছে না। তো পাশাপাশি যেহেতু ঘটে থাকে তাহলে এখানে বলতেছে যে ব্যাপনটা পরে হয় আর নিঃসরণটা কি হয় বলতো, আগে ঘটে। এখন আসলে এক্সাম্পল দেই একটা, আমরা জানি যে কোনো একটা গ্যাসের সরু ছিদ্র পথ থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া নিঃসরণ, তাহলে আগে তো সে বেরিয়ে আসবে, তারপর না হয় সে চারদিকে ছড়িয়ে পড়বে। তো এই যে সে যে সরু ছিদ্র পথ থেকে যে বেরিয়ে আসলো, এই বেরিয়ে আসাটা নিঃসরণ, তাহলে আগে নিঃসরণ ঘটবে, এরপরে বেরিয়ে আসার পর সে চারদিকে ছড়িয়ে পড়বে। যেরকম পারফিউম এর কথা যদি চিন্তা করো, আগে তো আমরা পারফিউম থেকে স্প্রে করি, মানে বডি স্প্রে বলো বা পারফিউম বলো, সেটা তাকে সিলিন্ডার থেকে আগে তাকে বের করতে হবে, তারপর না ঘ্রাণগুলো রুমের চারদিকে ছড়াবে। সেই জন্য ব্যাপনটা পরে ঘটে আর নিঃসরণটা আগে ঘটে। নিঃসরণটা আগে ঘটবে আর ব্যাপনটা কোথায় ঘটবে, পরে ঘটবে। ওকে, এরপরটা দেখো কি বলতেছে, এরপরে দেখাচ্ছে যে ব্যাপন একটি ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া। ধীর গতি মানে কি, এটা স্লোলি হয়, তাই না, এটা খুব ফাস্ট হবে না, ব্যাপনটা ধীরে ধীরে হবে। আর নিঃসরণ একটি দ্রুত গতি সম্পন্ন প্রক্রিয়া, দ্রুত গতি। এখন দ্রুত গতি কেন, তুমি চিন্তা করো, যখন তুমি পারফিউম দাও তখন তুমি কি হয়, মানে পারফিউম তো এরকম না যে ঘন্টার পরে ঘন্টা দিতেছে, আমরা জাস্ট হালকা একটু স্প্রে করি, হালকা একটু সময় নেই, কিন্তু ঘ্রাণটা তো সাথে সাথে ছড়ায় না, ঘ্রাণটার সাথে সময় লাগে, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা এরকম সময় নেয়। তাহলে এখানে বলা যায় যে ব্যাপনটা একটু ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া
প্রক্রিয়া, আর নিঃসরণটা একটু দ্রুত গতিসম্পন্ন প্রক্রিয়া। এবং ফাইনালি ব্যাপন একটি স্বতঃস্ফূর্ত ঘটনা। স্বতঃস্ফূর্ত ঘটনা কোনটা? যেই ঘটনা আপনা আপনি ঘটে, যার কারণে মানে যেই ঘটনা ঘটার জন্য তোমার এক্সট্রা কোনো তাপ, চাপ বা অন্য কোনো প্রভাবক বা অন্য কোনো এক্সট্রা কোনো কাজ করতে হয় না, সেটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত ঘটনা। কিন্তু নিঃসরণ কিন্তু তোমার স্বতঃস্ফূর্ত ঘটনা নয়, কেননা তুমি যদি চাপের একটা তারতম্য তৈরি করতে না পারো, প্রেশার ক্রিয়েট না করো, তাহলে কিন্তু নিঃসরণ হবে না। আমরা যদি চাপের একটা তারতম্য তৈরি করতে হবে, সো চাপের তারতম্য তৈরি করতে পারলেই এটা হবে আর কি। ঠিক আছে, সো এখানে এই জিনিসগুলোই বোঝানো হয়েছে। সো আমরা এই ব্যাপন এবং নিঃসরণের 5টা পার্থক্য শিখলাম। এই 5টা পার্থক্য আমাদের অনুধাবনে প্রায়ই আসে, তো অনেক সময় ঘতেও চলে আসতে পারে, ডিফারেন্ট কেসে কোশ্চেনের মান অনুযায়ী আমাদের ঘতেও চলে আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেন এগুলোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিতে পারি। এই 5টা পার্থক্য বাদেও যদি ব্যাপন এবং নিঃসরণ রিলেটেড অন্য কোনো কোশ্চেন আসে, তুমি তার বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে দিতে পারবা। তুমি তোমার অ্যান্সারকে আরো সমৃদ্ধি, আরো সুন্দর, আরো সাবলীল করার জন্য চাইলে এই বৈশিষ্ট্যগুলো দিতে পারবে, কেননা এখানে এই পার্থক্যগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ নিঃসরণ এবং ব্যাপনের বৈশিষ্ট্যও বটে। সো আমরা চাইলে এভাবে করেও কিন্তু আমরা আমাদের অ্যান্সারের মান, প্রশ্নের মান আমরাকে আরো সুন্দর করতে পারবো, আরো বড় করতে পারবো। তো আশা করছি তোমরা সেই পার্টটুকু প্রপারলি বুঝতে পেরেছো এবং সেটা তোমরা তোমাদের এক্সামে অ্যাপ্লাই করতে পারবা। তো ব্যাপন নিঃসরণ রিলেটেড যে কাজটুকু ছিল আমাদের এখানে শেষ করতেছি, নেক্সট পার্টে দেখা হবে।